এগুলো কোণঠাসা হয়ে গেছে আধুনিক সাবজেক্টের ঠেলা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে স্টুডেন্ট পলিটিক্স নেই, শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্স নেই। আজকে ভুল বোঝা হয়, ভুল বলা হয় যে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ইংরেজ ছিল। এটা অত্যন্ত বাধ্য হয়ে ওনারা করেছিলেন, না হলে মাদ্রাসা টিকে থাকতো না। আলিয়া পদ্ধতির মাদ্রাসার অবদান সোনার অক্ষরে লিখে রাখার মতো। আলিয়া মাদ্রাসা এই উপমহাদেশে দ্বীনি তালিম চালু করেন, যেটা ভাবতে আমাদের অবাক লাগে। এবং এই যে 1870 সনে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, এটা সহজ কাজ ছিল না, চারটেখানি কথা ছিল না। পলাশী এই বিদ্রোহের পরে, পলাশীর যুদ্ধের পরে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যায়। সম্রাট আওরঙ্গজেব কর্তৃক যে লাখেরাত সম্পত্তি, এগুলো ব্রিটিশরা বাজেয়াপ্ত করে ফেলে। তখন পশ্চিমবঙ্গে এই বাংলার কিছু দিন দরদি মুসলমান, কিছু ওলামা, কিছু মাশায়েখ, জোয়ামা, নোকাবা একটা মাদ্রাসা করে দ্বীনি তালিমের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করেছেন। ওয়ারেন হেস্টিংস বা পরবর্তী সময়ে অন্যরা এটা রাজি হন নাই, কোনো প্রকার রাজি হন নাই। মানুষের বারান্দায় এই আলিয়া পদ্ধতির মাদ্রাসা একটা বারান্দায় প্রথম চালু হয়, তারপর হুগলি ভাড়া করা ঘরে, এরপরে নিজস্ব জায়গায় অনেক চড়াই উতরাই, অনেক ত্যাগ কোরবানির মাধ্যমে এই আলিয়া পদ্ধতির মাদ্রাসার অভিযাত্রা শুরু হয়। এবং ইংরেজরা এটা ভালো চোখে দেখে নাই, তারা সিলেবাসকেও নিয়ন্ত্রণ করেছে। কিতাবুল জিহাদ বাদ, এরকম কেবল আছে কিতাবুল তাহারাত, কিতাবুল সালাত, কিতাবুল সোম, এগুলো রেখেছে। সূরা নূর রাখে নাই, তওবা রাখে নাই। তারপরও মনে করলো নূর আর তওবা না থাকলেও সূরা মরিয়ম তো আছে, বকরা তো আছে, মায়েদা তো আছে, আমরা অন্ততপক্ষে এতটুকু দিন ধর্ম বাকি রাখি। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে সেই শতাব্দী আগের ওলামায়ে কেরাম, দিনদার মুসলমানদেরকে শ্রদ্ধা জানাই, শ্রদ্ধার সাথে আমি তাদের স্মরণ করি। এবং পরিপূর্ণ মাদ্রাসা কলিকাতা আলিয়া যখন শুরু হয়, ইংরেজরা প্রস্তাব দিলেও প্রিন্সিপাল আমাদের হতে হবে, না হলে তোমাদের সুযোগ দেব না। তারা সেটাও মেনে নিলেন, বিপদে পড়ে। আজকে ভুল বোঝা হয়, ভুল বলা হয় যে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ইংরেজ ছিল। এটা অত্যন্ত বাধ্য হয়ে ওনারা করেছিলেন, না হলে মাদ্রাসা টিকে থাকতো না। এবং মাদ্রাসা না থাকলে আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, তাহজিব, তমদ্দুন, ধর্ম, মূল্যবোধ সবগুলো বিসর্জন যাবে। মাদ্রাসায় একমাত্র এই মূল্যবোধ টিকিয়ে রেখেছে। তারপরে আমরা লক্ষ্য করেছি বহু বছর পরে আবার শামসুল উলামা বেলায়েত হোসেন সাহেব সহ অনেকে আবার কলিকাতার মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছেন। 1780 থেকে 1866 সন পর্যন্ত 86 বছর এই ভারতের বুকে কোরআন, হাদিস, ফিকহ যে ঝান্ডা বরদারি করেছেন, তা আলিয়া পদ্ধতির ওলামায়ে কেরাম। 1866 সনে যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়, তখন দুই ধারা একসাথে ভারতীয় উপমহাদেশে দ্বীনি শিক্ষার মশাল তারা জ্বালিয়েছেন। এবং আমরা লক্ষ্য করেছি আলিয়া এবং কওমের ভিতরে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসার একটা বন্ধন ছিল, মেলবন্ধন ছিল। আমি উদাহরণ দিয়ে বলি, হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জলিলুল কদর খলিফা হযরত আল্লামা ইসহাক বর্ধমানী কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন বহুদিন। আল্লামা জফর আহমদ উসমানী এই ঢাকা আলিয়ার উস্তাদ ছিলেন। মোল্লা ওবায়দুল হক সাহেব খতিব বাইতুল মুকাররম এখানকার উস্তাদ ছিলেন। তারপরে বাইতুল মুকাররমের আরেক খতিব এই যে মুজাদ্দিদি বরকতি, আমিনুল এহসান মুজাদ্দিদি বরকতি, ওনার বাড়ি বিহার।
উনি এখানে শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, বাইতুল মোকাররমের খতিব ছিলেন। এবং এইরকম একজন নয়, শত শত দেওবন্দি আলেম আলিয়া পদ্ধতির মাদ্রাসায় এলমে দ্বীনের খেদমত করেছেন। অতএব 250 বছরের আমাদের ইতিহাসের পথ পরিক্রমায় আলিয়া পদ্ধতির মাদ্রাসার অবদান সোনার অক্ষরে লিখে রাখার মতো। এবং আমার কিছু দুঃখও আছে। এখানে প্রফেসর শামসুল আলম সাহেব আছেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কারিগরি শিক্ষা বোর্ডের সচিব আছেন, তারপরে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আছেন, একজন উর্দু কবি আছে আমির আমির তিনি বলছেন, আমির দর্দ দিল कहले जमा है अहबाब दर्द दिल कहले पर इल्तिफाते दिले दोस्ता रहे या न रहे। আজকে বন্ধুদের পেয়েছি, দিলের দরদের কথা বলে ফেলি, পরে আর সুযোগ আসে কি আসে না জানি না। আমি নিজে মাদ্রাসার ছাত্র, এটাই আমার পোশাক। আমি দীর্ঘদিন কলেজে শিক্ষকতা করেছি, 26 ইয়ার, 4 বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, এটা আমার পোশাক। আমার প্রথম তালিম আলিফ বা তা সা, এরপর আমি দাখিল, আলেম, ফাজেল, কামেল, এসএসসি, বিএ অনার্স, এমএ, এমফিল, পিএইচডি। মাদ্রাসায় আমার ভিত্তি। এবং আমি যে মাদ্রাসায় পড়েছি, এখন আমি ভাবি এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন, সর্বশ্রেষ্ঠ অর্জন। এরপর আমার আধুনিক শিক্ষা এটা আমার যোগ করেছে। এরকম হাজার হাজার ছাত্র এ ঢাকা আলিয়া থেকে ফারেক হয়ে আমাদের সচিবালয়, সেনাবাহিনীর ভিতরে, সরকারের মেশিনারির ভিতরে, ল এনফোর্সিং এজেন্সির ভিতরে তারা কাজ করে যাচ্ছে। ঢাকা আলিয়ার অবদান এটা রিমার্কেবল ইভেন্ট। অনেক অবদান তারা রেখেছেন, অনেক যোগ্য যোগ্য ব্যক্তি এখানে তৈরি হয়েছে। তবে যুগের যুগের চাহিদা অথবা যুগের স্রোতের কারণে কিছুটা আমি কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি পছন্দ করি না। আমার অনেক আর্টিকেল আছে। আমি নয়া দিগন্তে 2019 থেকে 2024 সাল পর্যন্ত মাসে 4টে করে পোস্ট এডিটোরিয়াল লিখতাম। আমি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে স্টুডেন্ট পলিটিক্স নেই, শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্স নেই, কোনো দেশে নাই, ইউরোপে নাই, অক্সফোর্ডে নাই, ক্যামব্রিজে নাই। আমাদের দেশের রাজনীতিবিদরা ফর দ্য পলিটিক্যাল সেক তারা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে। আমার অন্তর কাঁদে। আমি কলেজে শিক্ষকতা করার সময় গতকাল তার ক্লাসে দেখেছি, আজকে তার জানাজা পড়তে গিয়ে আমাদের হৃদয় কাঁদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট মারা গেল। অভিভাবক বলছে 2 বছর আগে একটা তাজা প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণের জন্য দিয়ে গেলাম, আজকে কফিনে করে তার লাশ নিয়ে যাচ্ছি। এই দুঃখ, এই বেদনা প্রকাশের ভাষা নাই। আমরা কোনোদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই নৈরাজ্য চাই না। মেডিকেল কলেজে যে কেউ ভর্তি হতে পারে না। চট্টগ্রাম মেডিকেল কলেজে এক ছাত্র আর এক গ্রুপের ছাত্রকে মেরে মাথার যে খুলি স্কাল এটা ভেঙে দিয়েছে। তারপরে ব্যান্ডেজ করে উপরে লেখা আছে হাত দিয়েন না, মাথায় হাট নাই, হাড্ডি নাই। কি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে। এবং আমি ঢাকা আলিয়ায় ছাত্র সংঘাত হয়েছে, তারিখ আপনি আপকো দোহরাতি হ্যায়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আমরা কোনোদিন কামনা করি নাই ঢাকা আলিয়ায় 2 গ্রুপের স্টুডেন্টের ভিতরে সংঘাত হয়েছে এই ঢাকা আলিয়ায়। এগুলোর পুনরাবৃত্তি আমরা আগামী দিনে চাই না। 4 নম্বর কথা হচ্ছে যে অতি আধুনিক সাবজেক্টের ভারে ভারাক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষার যে ঐতিহ্য, কোরআন, হাদিস, ফিকহ, উসুল, তারিখে ইসলাম, মুকারনাতুল আদিয়ান, আল লুগা আল আরবিয়্যা ওয়াল আদব, এগুলো কোণঠাসা হয়ে গেছে
আধুনিক সাবজেক্টের ঠেলা, এরপরে আবার বিজনেস ফ্যাকাল্টি ঢুকে যাচ্ছে। হোক, আমরা আধুনিক শিক্ষা গ্রহণ করব, কিন্তু মাদ্রাসা শিক্ষা হচ্ছে স্পেশালাইজড এডুকেশন। ঢাকা মেডিকেল কলেজে যারা পড়ে তারা কি পলিটিক্যাল সায়েন্স পড়ে? কোনোদিন পড়ে না। বইটা তারা পড়ে, তারা কি ইকোনমিক্স পড়ে? মাদ্রাসা হচ্ছে যে আলেম তৈরির কারখানা। মুতাবাহহার আলেম দ্বীন ফিল কুরআন ওয়াল হাদিস ওয়াল উসুল ওয়াল আকায়েদ ওয়াল তারিখ আল ইসলামী ওয়াল মাযাহিব আল আরবা। আমাদেরকে বারবার এগুলো চাপ দিই। এখন আমি একদিন প্রফেসর শামসুল আলম সাহেবের বক্তব্য শুনেছি, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শুনেছি একটা অনুষ্ঠানে। আমি হতবাক হয়ে গেছি। আমি কামিল পাস করার পরে, এমএ পাস করার পরে 4 বছর একটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম। এরপরে আমি কলেজে 26 বছর, এরপরে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে 2 বছর। এক শব্দ আরবি জানে না। তাহলে হুজুর কাকে বলে? হুজুর মানে টুপি, হুজুর মানে লম্বা দাড়ি, হুজুর মানে কুর্তা, হুজুর মানে আরবি। তো ওনারা তো আরবি জানেন না বিলকুল। আমি এখানে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আছেন, কারিগরি বোর্ডের সচিব আছেন, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় আছেন, মাননীয় উপদেষ্টা আছেন, ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন। আরবির উপর আমরা জোর দিই। আল আরবিয়া হিয়া লুগাতুল কোরআন ও লুগাতুল হাদিস। এবং এই লুগাতুল উলুমিল মারিফা ওয়াল হাদিসা ও উলুমিল আসরিয়া। আরবি ছাড়া আপনি কোরআনের তাফসীর, হাদিসের শুরুহাত, তানকিহাত, তাওজিহাত, ফিকহ ইসলামী বুঝতে পারবেন না। মাদ্রাসার ছাত্রদের জন্য সারা পৃথিবীতে স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটিগুলো বসে আছে। কেবল আমার ভাষা জানা দরকার, আরবি, ইংরেজি, এই সমস্ত ভাষা যদি আমরা জানি, আন্তর্জাতিক ইউনিভার্সিটিতে আপনি স্কলারশিপ নিয়ে পড়তে পারেন। আপনারা জানেন আমি 15 দিন আগে ইসলামাবাদ থেকে আসছি, রাষ্ট্রীয় দাওয়াতে গেছি। ফেডারেল গভর্নমেন্ট অফ পাকিস্তান 500 স্কলারশিপ দিয়েছে বাংলাদেশের জন্য। 100 হচ্ছে পিএইচডি, 600 আন্ডার গ্র্যাজুয়েট, এর মধ্যে 100 মেডিকেল। এরপর আমি লাহোর ইউনিভার্সিটিতে গেছি, ওআইসি কমস্টেক সেক্রেটারিয়েটে গেছি, বক্তৃতা করেছি। ওনারা 100 স্কলারশিপ দিচ্ছেন লাহোর ইউনিভার্সিটির মাধ্যমে। আপনি মাদ্রাসার কোরআন, হাদিস, ফিকহ, মুকারানা যে কোনো ডিসিপ্লিনের উপরে বিদেশি স্কলারশিপ নিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন, তার কিতেও পড়তে পারবেন আপনি, প্রচুর স্কলারশিপ। এর জন্য আমার আরবি জানা দরকার, ইংরেজি জানা দরকার। আমি অনুরোধ করব আরবির উপর জোর দেন, প্রয়োজনে স্পেশাল ক্লাস নিয়ে আমাদের ছেলেরা যাতে ভালো আরবি জানে। বাংলা আমার মাতৃভাষা, সেটা জানতে হবে, ইংরেজি আন্তর্জাতিক ভাষা জানতে হবে। এই 2 ভাষা যারা জানে, ইংলিশ, আরবিক, তার দাম তো তোলা তোলা। কিবরিতে আহমার এক প্রকার লাল গন্ধ, নায়াব নেই, কামিয়াব জরুর। পাওয়া যায় না এমন নয়, তবে দুষ্প্রাপ্য। তো আমি এই ঢাকা আলিয়ার প্রতি আমাদের অসম্ভব মহাব্বত, অসম্ভব আকিদত। ঢাকা আলিয়া যুগ যুগ ধরে এই সমাজ, এই রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আগামী দিনেও তারা পালন করে যাবে, এটা আমাদের প্রত্যাশা। আপনাদের এই উদ্যোগকে, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আসতে পারলাম। 250 বছরের যে ঐতিহ্য আপনারা লালন করেন, এটা আমাদের উজ্জ্বল ভূমিকা আগামী দিনে পালন করবে। এবং এখান থেকে একটা ঐক্যের বাতাবরণ, ঐক্যের একটা বাণী সমাজে ছড়িয়ে পড়বে। আমরা আর কতদিন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকব? ইন স্পাইট অফ আওয়ার petty differences, we must be united under the banner of কালেমায়ে তৈয়বা। আমাদের মাযহাব, মাশরাফ, মাসলাক ভিন্ন ভিন্ন হতে পারে। আমি বুকের উপর হাত বাঁধি, আপনি নাভির উপর বাঁধেন,
হতে পারে আপনার পীর একজন, আমার পীর একজন, কিন্তু এক জায়গায় গিয়ে আমার এবং আপনার ঐক্য আছে, মিল আছে। সেটা হচ্ছে আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের কেবলা এক। এইগুলোই আমাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে। স্বাধীনতার 54 বছর পরে এই প্রথম প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকারে একটা সুযোগ এনে দিয়েছে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব। ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন উইল বি হেল্ড। প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে দায়িত্ব হস্তান্তর করে আমরা পুরোনো ঠিকানায় ফিরে যাব। আপনাদের সহযোগিতা প্রয়োজন। সুযোগ সব সময় আসে না। এখন একে অপরের হাত ধরার সুযোগ। হাত ধরেন। এমন এই মুহূর্তে আগামী 2-3 দিন পর্যন্ত আমরা খুব ক্রিটিক্যাল জাংচার উই আর পাসিং। আমরা অত্যন্ত কঠিন মুহূর্ত পার করছি। রাত দিন আমাদের ঘুম নাই। সকালে একবার গোয়েন্দারা রিপোর্ট পাঠায়, রাতে আরেকটা পাঠায়। নিউ ইয়র্কে আমাদের যে প্রধান, ওনার সাথে গত রাতেও আমার কথা হয়েছে। সুযোগ সব সময় আসে না। একবার সুযোগ আসতে 54 বছর অপেক্ষা করতে হয়।